নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে। আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজে ব্যস্ত থাকি, তাই যদি এরকম ছোট ছোট টিপস পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের কাজ করতেও অনেকটাই সহজ হয়ে যাবে। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আছে ঘি। তো ঘি সাধারণত শীতের দিনে দেখবেন ঘি এরকম জমে যায়। আবার ঘিটাকে ভালো রাখার জন্য গরমের দিনেও আমরা কিন্তু অনেকেই ফ্রিজের মধ্যে ঘি রাখি। এবার ফ্রিজে যখন ঘি রেখে দিই তখন দেখবেন সেই ঘিটা জমে যায়। আর সেই জমা ঘিটা আমাদের যদি গরম ভাতের সঙ্গে খেতে হচ্ছে কিংবা কোনো রেসিপিতে দিতে হচ্ছে ঘি, তখন অনেকটা সমস্যা হয়। যেহেতু জমাট বাঁধা ঘি, সেই ঘি আমরা গলানোর জন্য কি করি, একটা গ্যাস ওভেন ধরাই, তারপর ধরিয়ে দিই, তারপর আমরা একটু সেঁকে নিই। সেঁকতে গিয়ে অনেক সময় প্লাস্টিকের এই কন্টেনারটা আমাদের গলে যায়। তো এই যে আমাদের কন্টেনারটা গলে যাচ্ছে, অনেকটা সমস্যা হয়। তাই আমরা কি করব, চামচের সাহায্যে যদি ঘি তুলে নিই তাহলে তো শক্ত ঘি থেকে যায়, ওইভাবে তুলবো না। আমরা ছোট্ট একটা কাজ করে নেব, যার ফলে কিন্তু আমাদের কন্টেনারটা নষ্টও হবে না, আমাদের ঘিটা কিন্তু গলেও যাবে। তার জন্য আমরা কিন্তু আমাদের চামচটাকে গরম করে নিচ্ছি। বন্ধুরা, চামচটাকে বেশ ভালোভাবে এখানে গরম করে নেবেন। গরম করার পরই আপনারা দেখতে পাবেন জাদুর মতো কাজ হবে। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি, জাদুর মতো কাজ হবে। ঘিটা কিন্তু এক নিমেষে গলে যাবে। তো আমরা চামচটাকে তো গরম করে নিলাম। গরম করার পর এই যে একটু সাবধানের সঙ্গে ভেতরে ঢোকাতে হবে। এবার গরম যে চামচটা সেই ঘির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘি গলতে শুরু করবে। বন্ধুরা, ঘি এইভাবে যখন গলে যাবে না, তখন দেখবেন খুব সহজেই কিন্তু এই ঘিটা আমরা বের করে নিতে পারবো। এর জন্য জমাট বাঁধা ঘি কিন্তু চামচের সাহায্যে তোলার প্রয়োজন নেই। অনেকটা শক্ত থাকে, চামচ দিয়ে কিন্তু তোলা সম্ভব হয় না। তাই এইভাবে সেই গরম ঘিয়ের মধ্যে যদি গরম চামচটা দিয়ে দিই, তাহলে দেখতেই পাচ্ছেন ঘিটা একেবারে লিকুইড হয়ে গেছে, আর সেই জমাট বাঁধা কিন্তু নেই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কত সহজ হয়ে গেছে। এইভাবে কাজটা যদি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক বড় সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন। এবার যতটা ঘি দেওয়ার প্রয়োজন রেসিপির মধ্যে অথবা গরম ভাতে খাওয়ার জন্য, এখান থেকে এই গলা ঘি বের করে নিতেই পারেন। তো বন্ধুরা, এইভাবে সংসারের ছোটো ছোটো কাজগুলো করবেন, দেখবেন একটু টিপস ফলো করবেন, তাহলে কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। তো আমরা সাধারণত কী করি, ওভেনটা ধরে এইভাবে কিন্তু সেঁকে নিই। সেঁকে নিলে আমাদের এই যে প্লাস্টিকের যে কন্টেনারটা নিচ দিয়ে গলে যায়, তো অনেকটা এই কন্টেনারটা নষ্ট হয়ে যায়। আবার আমরা তার জন্য কি করি, চামচ গরম করে ঘিটা বের করে নেব, তাহলে কোনো সমস্যা আমাদের আর হবে না। তো বন্ধুরা, আশা করছি ঘি বের করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আছে মশলার ডাব্বা। তো এই ধরনের মশলার যে প্যাকেটগুলো আমরা কিনে আনি, আমাদের প্রয়োজন মতো এখান থেকে মশলা বের করে নিই। তারপর কিছুটা মশলা যদি থেকে যায়, তো তখন আমরা এই যে প্যাকেটটা আছে সেই প্যাকেটের মধ্যেই এইভাবে ভেতরে ঢুকিয়ে এটাকে মুখটা এইভাবে আটকানোর চেষ্টা করি, আর এইভাবে রেখে দিই ফ্রিজের মধ্যে। তো এইভাবে রাখলেও কিন্তু মশলাগুলো ভালো থাকে না। তাই আজ কিন্তু ছোট্ট একটা টিপস শেয়ার করব, যেটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো এই ধরনের যে প্যাকেটগুলো আমরা আনার পর কি করবেন, এর এই যে 3টে সাইড আমি কিন্তু কেটে ফেলবো। তো হ্যাঁ বন্ধুরা, 3টে সাইডই কেটে ফেলতে হবে। কেটে একটা সাইড রেখে দেবো, এই যে মাথার দিকে যে অংশগুলো, ঠিক এই জায়গার এই অংশটা, আর পাশের যে ছোট দুটো অংশ আছে, ছোট দুটো অংশও কিন্তু কেটে নেব। কেটে নেওয়ার পর আমাদের কাজটা কিভাবে সহজ হবে চলেন দেখিয়ে দিই। এই প্যাকেটগুলো আবার কিভাবে একেবারে নতুনের মতো প্রায় সিল হয়ে যাবে। এর মধ্যে কিন্তু কোনো পোকামাকড়, হাওয়া বাতাস কিছুই যেতে পারবে না। তো এখানে ভেতরে যে মশলার প্যাকেটটা আছে ওটা ভিতরে ঢুকিয়ে সাইডটা এইভাবে চেপে দেব। তো এইভাবে চেপে আমি কাজটা কিভাবে করছি বন্ধুরা, আপনাদের কিন্তু ঠিক সেইভাবেই কাজটা করতে হবে। এবার এখানে কিছুটা অংশ তো আছে, সেটুকু কেটে নিলাম। এবার যে অংশ চেপে নিয়েছিলাম, এই অংশটাকে ভেতরের দিকে আবারও ঢুকিয়ে দিতে হবে। এই যে ঠিক আমি ভেতরের মধ্যে কিভাবে কাজটা করছি দেখেন, এই যে সাইডের যে অংশটা আমি ভাঁজ করলাম সেটাকে ভেতরের দিকে দিচ্ছি, দিয়ে এইবার এই মাথার দিকটাকে একটা ভাঁজ করে নেব। ভাঁজ করে কিন্তু আমরা খুব সহজেই এটা আবারও সেই নতুন অবস্থায় যেমন প্যাকেট সিল করা ছিল সেরকমভাবে এটাকে আটকে দিতে পারবো। তো এইভাবে যদি কাজটা করে নেন তাহলে কিন্তু এর মধ্যে আর কোনো পোকামাকড়, হাওয়া বাতাস কিছুই যাবে না। এইভাবে করে এখানে একটা ছোট্ট টেপ লাগিয়ে দেবেন। সেলো টেপ লাগিয়ে দিলে দেখবেন
কোনো পোকামাকড় এর মধ্যে যাবে না, মশলাপাতি নষ্টও হবে না। তো বন্ধুরা অনেকটা টাকা পয়সা খরচা করে কিন্তু এই সমস্ত দামি দামি মশলা কিনতে হয়, সেটা যদি রেখে দেওয়ার কারণে নষ্ট হয়ে যায় তখন কিন্তু অনেকটা গায়ে বাঁধে। তাই এই টিপসটা ফলো করলে দেখবেন সমস্ত সমস্যার সমাধান হবে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে লাইটার। তো লাইটার সাধারণত থাকে গ্যাস ওভেনের পাশে। আমরা নানান রকম জিনিস রান্না করি, রান্নাবান্না করতে করতে তেল মশলা ডাল এইভাবে লাইটারের উপরে কিন্তু পড়ে। তো লাইটার উপরে পড়তে পড়তে লাইটার অবস্থা দেখতেই পাচ্ছেন অনেকটা জং পড়ে গেছে। আর আবহাওয়া চেঞ্জের সঙ্গে সঙ্গে একটু ভিজে ভিজে ভাব চলে আসে বর্ষার দিনে, তখন কিন্তু এই ধরনের লাইটারের মধ্যে যদি তেল মশলা কিছু চলে যায়, জল চলে যায়, যেহেতু রান্নাঘরে থাকে তখন কিন্তু ভালোভাবে জ্বলবে না। তাই একটা স্টিলের স্কচব্রাইট নিয়ে নিয়েছি। স্কচব্রাইটের সাহায্যে কিন্তু আমরা লাইটারটা পরিষ্কার করে নেব। কিভাবে? এখানে গ্যাস ওভেনটা প্রথমে আমি ধরিয়ে নিচ্ছি। ধরার পর এই লাইটারটাকে একটু গরম করে নেব, মানে সেঁকে নেব। একটু হালকা গরম করলেই কিন্তু আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। এবার এইভাবে একটু গরম করে নিলে এর যে নোংরাগুলো আটকে আছে শক্তভাবে এর মধ্যে, সেগুলো নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার কারণে এটা নোংরাটা খুব সহজে উঠে যাবে। আর লাইটারের মধ্যে যদি রান্নাঘর থেকে কখনোই জল চলে গেছে, জ্বলছে না, সেক্ষেত্রে এইভাবে একটু ওভেনের উপর ছেঁকে নেবেন, তাহলে দেখবেন সেই লাইটারটা খুব সুন্দরভাবে জ্বলবে। এবার আমার কিন্তু গরম করা এখানে প্রায় হয়ে গেছে। এইবার আমি ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমরা কি করব, এই লাইটারটা গরম করে নিয়েছি, গরম লাইটারটা সাবধানের সঙ্গে কাজ করবেন। এবার স্টিলের স্কচব্রাইটটা দিয়ে এইভাবে কিন্তু ঘষে নিতে হবে। কোনো সার্ফ সাবান কিছুই লাগাবো না, শুধুমাত্র এই স্টিলের স্কচব্রাইটের ফলেই কিন্তু আমাদের লাইটার পরিষ্কার হবে। যেহেতু জল সাবান লাগালে এটা লাইটার জ্বলবে না, জল লাগানো তো যাবেই না, তাই এরকম শুকনোভাবে কিন্তু আমাদের এটাকে পরিষ্কার করতেই হবে। আর অন্তত সপ্তাহে একটাবার কিন্তু এভাবে একটু ডিপ ক্লিনিং করবেন, তাহলে দেখবেন আপনাদের লাইটার অনেকটাই ভালো থাকবে। আর প্রতিদিন একটু শুকনো কাপড় দিয়ে জাস্ট একবার হালকাভাবে মুছে নেবেন, তাহলে এইভাবে জং আর পড়বেই না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা লাইটারটার কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা হয়েছে। লাইটারের যত নোংরা এখানে কিন্তু পড়ে গেছে। আমি এটা হাতে তুলেও দেখিয়ে দিচ্ছি কতটা নোংরা লাইটারে ছিল। তো বন্ধুরা এরকম ছোট ছোট টিপস দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের যে সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে কাঠের বেলুন। তো কাঠের বেলুন হোক, কাঠের হাতা, যে কোনো কাঠের এই সমস্ত খুন্তি, এই ধরনের যে বাসনপত্রগুলো আছে এটাকে আমাদের কিন্তু একটু ডিপ ক্লিনিং করা দরকার। অন্তত সপ্তাহে একটাবার অবশ্যই ডিপ ক্লিনিং করা দরকার, না হলে এর মধ্যে জাম অ্যাটাক করে। তো সেই আমরা কিভাবে করব, এখানে নিচে একটা থালা নিয়ে নিয়েছি আর একটা লেবু নিয়ে নিয়েছি। এবার লেবুটাকে একটু টুকরো আমি বের করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন লেবুটা আমি কেটে নিচ্ছি। কেটে এখান থেকে লেবুর টুকরোটা বের করেই কিন্তু আমাদের এই বেলুনটাকে আমাদের পরিষ্কার করতে হবে। আর এটা ডিপ ক্লিনিং কিভাবে করব, আমরা তো যখনই রুটি করি দেখবেন সবসময় কিন্তু কাঠের, যেহেতু এই সমস্ত বেলুন চাকি আমরা প্রতিদিন ধুই না, তো প্রতিদিন না ধোয়ার কারণে এটার মধ্যে কিন্তু অনেকটা জাম এসে যায়। সে জামটা কি করে আমরা এখান থেকে ক্লিন করব। এখানে লবণ দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা লেবু আর লবণ। এইভাবে যদি বেলুনের উপর এইভাবে ঘষে নেন তাহলে এর মধ্যে থেকে সমস্ত জাম মরে যাবে। এখন যেহেতু বর্ষা আসছে, বর্ষার দিনে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সমস্যা থাকে, তো সেই সমস্ত ফাঙ্গাসও লাগবে না। সপ্তাহে একটাবার করে লেবু লবণের এই মিশ্রণটা দিয়ে যদি একটু ঘষে নেন কাঠের পাত্রগুলো, যে কোনো কাঠের বাসনপত্রগুলো, এরকমভাবে খুব ভালো থাকবে, নষ্ট হবে না দীর্ঘদিন পর্যন্ত। এই কাঠের বাসনপত্র দিয়ে আপনারা কিন্তু কাজটা খুব সহজেই করতে পারবেন। যেহেতু রুটিটা অনেকের বাড়িতে প্রতিদিন হয়, এটা প্রতিদিন কিন্তু কাজে লাগাতে হয়, তাই মাঝে মধ্যে আমরা কিন্তু এইভাবে ডিপ ক্লিন করতে পারি। তো দেখতেই পাচ্ছেন প্লেন জলে ধুয়ে নিয়ে এসেছি, আনার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার এটাকে কিভাবে রাখতে হয়, তো আমি হাতে একটু সামান্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এইভাবে সামান্য একটু সর্ষের তেল এই সমস্ত কাঠের হাতা, খুন্তি, বেলুন চাকি এর মধ্যে ধুয়ে আনার পর এভাবে একটু সর্ষের তেল লাগিয়ে রাখলে তাহলে কিন্তু সেই ভিজে ভাব থাকে না, ফাঙ্গাস লাগে না, জীবাণু এর মধ্যে অ্যাটাক করতে পারে না। তাই বন্ধুরা ছোট্ট টিপসটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আছে কিছুটা ভাত। তো আমরা যখন রান্না করি, রান্নাবান্না করার পর খাওয়ার পর দেখবেন কিছুটা ভাত যদি থেকে যায়,
সেই ভাতটা কিন্তু আমরা নষ্ট করি না। আমরা কি করি, সেই ভাতটা একটা বাটিতে করে আমরা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিই। সেটা ভাবি নেক্সট দিনে আমরা হয় ভাতের সঙ্গে মিলিয়ে দেবো, আর সেটা না হলে আমরা কিন্তু ভাতটাকে গরম করে খেয়ে নেব। তাই বন্ধুরা, যখনই ফ্রিজে রাখবেন, পরবর্তী দিন আমরা যখন সেই ভাতটা বের করি, যদি ভাতের মধ্যে দিতে মনে না থাকে, আর ভাতটাকে আমরা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে গরম করে নিতে পারবো এই অল্প ভাত, তারই কিন্তু ছোট্ট একটা টিপস আজ শেয়ার করব। দেখবেন যখনই এক্সট্রা ভাত থেকে যাবে, সেই ভাতটাকে গরম করার প্রয়োজন হচ্ছে, আমরা তখন এই ধরনের হটপট নিয়ে নেব। তো রুটি গরম রাখার যে হটপটগুলো, হ্যাঁ বন্ধুরা, সেই হটপটের সাহায্যেই কিন্তু আমাদের ভাতটাকে গরম করে নিতে পারবো। কিভাবে কাজটা করব, এখানে হটপটটার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে একেবারে গরম জল। তো আমি জলটাকে প্রচুর গরম করে নিয়ে এসেছি। জলটা ফুটে উঠলে সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। এবার সেই গরম জলের মধ্যে এবার ছোট একটা টিফিন কৌটার মধ্যে আমি ভাতটা দিয়ে দিয়েছি। দিয়ে এই ছোট্ট টিফিন কৌটাটা আমি হটপটের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই ঢাকনাটা আমাদের কিন্তু আটকে দিতে হবে। বন্ধুরা, এখানে এই যে ঢাকনাটা আটকে দিয়ে আমাদের কিন্তু 10 থেকে 15 মিনিট পর এখানে ফিরে আসতে হবে। তো 10 থেকে 15 মিনিট পর আমি কিন্তু ফিরে এসেছি। আসার পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। খোলার পর দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা ঘামের সৃষ্টি হয়েছে, কারণ এই জলের যে বাষ্প সেটা কিন্তু ভেতরে পুরোটা ছিল। এবার এখানে কিন্তু প্রচুর গরম আছে বাটিটা, এই জন্য হাতেও আমার একটু লাগছে। আপনারা একটু সাবধানে বাটিটা তুলবেন, মানে যে টিফিন কৌটাটা থাকবে সেটা একটু তুলবেন, সাবধানেই খুলবেন। দেখবেন আমাদের ভাতটা কিন্তু, যেটা ফ্রিজের মধ্যে খুব ঠান্ডা ছিল, শক্ত হয়ে গেছিলো, যেটা খাওয়া যাচ্ছিল না কোনোভাবেই, সেটা কিন্তু খুব সহজেই গরম হয়ে গেছে এবং অনেকটা ভাত সফট হয়ে গেছে। সেই শক্ত ভাবটা কিন্তু আর নেই ফ্রিজের মধ্যে রাখলে যে অবস্থাটা হয়। তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা, নেক্সট ভিডিও দেখা হবে।